আমরা আগের দিন প্রবাহী পড়ছিলাম। প্রবাহী কি কি পড়েছি এখন পর্যন্ত? তার ঘাত পড়েছি, চাপ পড়েছি, ঘাত ও চাপের বিভিন্ন একক মাত্রা পড়েছি তো, একক মাত্রা তাদের সম্পর্ক সংজ্ঞা গুলো পড়েছি, এককের সংজ্ঞাগুলো পড়েছিল। তারপর বলেছিলাম কি চাপের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম, ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, এটা আবার বলে দিচ্ছি আমি। তারপর তোমাদের পড়েছি কি চাপ ও ঘাতের কিছু বাস্তব প্রয়োগ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা পড়বো একটা জিনিস তোমাদের করানো হয়নি, মনে পড়লো আমার ভিডিওটা এডিট করতে করতে, যে চাপের যে দুটো একক আছে, চাপের এসআই একক কি রে? বল তো হয়নি, বল ঠিক আছে ঠিক আছে বল না ভাই বল। হ্যাঁ চাপের সিজি একক বল, 1 পাস করে চাপ একবার বল। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের ঘনত্ব, তরলের কি তরলের কি গড়ানোর গভীরতা আর ওকে বললো তো, উচ্চতা বলে তো গভীরতা, হ্যাঁ অভিকর্ষ ত্বরণ। তাহলে তরলের চাপের ফর্মুলাটা, তরলের প্রবাহের মধ্যে কোন বিন্দুতে চাপের ফর্মুলাটা কি ছিল? চাপের ফর্মুলাটা কোন তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের ফর্মুলাটা কি ছিল? কোথায় ছিল বল, বল দেখি তুই বল। হ্যাঁ আসো কামিন, এসো বলো বলো বলো। তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালাটা বলো। তরলের মধ্যে প্রবাহের মধ্যে কোন বিন্দু ফিগার বস, তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা বলো। প্রমাণ করলাম যে আগের দিন, কি বল। क्या हुआ কি রে বল, তুই বল তুই বল কি এত করে প্রমাণ করলাম যে পরীক্ষা পড়ে বললে যে বল তুই বল কি। হ্যাঁ তাহলে প্রমাণ করালাম যে বারবার পড়ছি, পরীক্ষা পড়বে। কি রে পড়া শেষ খতম? হ্যাঁ ডব্লিউ কোথায় ছিল? পিছন কি ডিজি কোথায় লিখছিলাম? রোজই লেখা ছিল তো। হ্যাঁ কি প্রয়োজন কি করছি বলে একদিন বললাম তো এতবার করে, রো রো মানে ঘনত্ব। কি বই খুলে দেখিস, খাতা খুলে দেখিস। হ্যাঁ আজকের আমরা যেটা বলছিলাম, আমরা ভিডিওটা এডিট করতে দেখছিলাম চাপের যে দুটো একক হয়, চাপের একক কি বলছিলাম? এসআই একক। চাপের এসআই একক কি ছিল? চাপের এসআই একক কি ছিল? নিউটন পার, যাকে আমরা বলছিলাম কি পাস্কাল বা পিএ বলছিলাম তো, এটা বলছিলাম পিএ তে পাস করছিলাম। আর সিজি একক কি ছিল? ডাইন পার। এই দুটোর মধ্যে সম্পর্ক, চাপের এসআই ও সিজি এককের মধ্যে সম্পর্ক। চাপের লেখো লেখা শুরু করো। চাপের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে দিচ্ছি আমি আমাদের সামনে। পরীক্ষায় শুধু সম্পর্কটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। সম্পর্কটা আমি আমাদের সামনে প্রতিষ্ঠা করে দিচ্ছি। ওকে, চাপের এসআই ও সিজিএস এককের সম্পর্ক কি? তাহলে আমরা চাপের এসআই একক কি? 1 পাস্কাল, তাই তো? চাপের এসআই একক কি? 1 পাস্কাল বা 1 পাস্কাল বলবো, ঠিক আছে? বা কি 1 নিউটন পার কি মিটার স্কয়ার। এটা হ্যাঁ এটা নাও, যে কোনো একটা লেখো, যা খুশি লেখো, এই দুটোর মধ্যে যা খুশি লেখো। সমান আমরা কি লিখতে পারি?
1 নিউটন পার মানে কি এখানটায় পার মানে কি ভাগ 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার লিখতে পারি তাই তো মানে এটাকে শর্টে লিখো 1 PA মানে 1 পাস্কাল সমান 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার হ্যাঁ হয়ে গেছে তোমার 1 নিউটন সমান কত টাইম রে 1 নিউটন সমান কত টাইম তুই বলেছি আমি 1 নিউটন সমান কত টাইম হ্যাঁ তাহলে লিখো তাহলে 1 নিউটন সমান কত জানি আমরা 10 টু দি পাওয়ার 5 9 তাহলে 1 নিউটন জায়গায় কি লিখবো আমরা 1 পাস্কাল সমান 1 নিউটন জায়গায় লিখবো 10 টু দি পাওয়ার 5 9 লিখলাম আবার 1 মিটার মানে কত সেমি মিটার এসআই একক থেকে করছি সিজিএস একক অ্যাকচুয়ালি তাই না এসআই গুলো এগুলো তো এসআই একক এসআই মান এসআই একক এগুলো এসআই একক গুলো কিছু করে দিচ্ছি আমি সিজিএস এ তাহলে 1 মিটার সমান কত 100 সেমি বা আমাকে আমরা একে বলি কি 10 স্কয়ার সেমি এখানে কি চেয়েছে 1 মিটার স্কয়ার 1 মিটার মান 10 টু দি 10 স্কয়ার সেমি 1 মিটার সমান 10 স্কয়ার সেমি ঠিক আছে 1 মিটার সমান 10 স্কয়ার সেমি কি চাইছে এখানটা 1 মিটার স্কয়ার মানে 1 মিটার তার স্কয়ার এটাই তো সমান কত হবে তাহলে 10 স্কয়ার সেমি তার স্কয়ার বা এটা 1 এর স্কয়ার মানে কি 1 মিটার স্কয়ার মানে কি মিটার স্কয়ার 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটা হ্যাঁ আর তার এটা কি হবে সেমি স্কয়ার এটা হলো 10 টু দি পাওয়ার 4 সেমি স্কয়ার তাহলে 1 PA বা 1 পাস্কাল PA মানে পাস্কাল তাহলে এটা কত 10 9 পার সেমি স্কয়ার ব্যাস চলো জট জট দেখো বায়ুমণ্ডলের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে বলছিলাম কি এটা ভূপৃষ্ঠ মনে করো এটা কি এটা ভূপৃষ্ঠ হ্যাঁ পৃথিবী পৃষ্ঠ বলছিলাম এটা এর উপরে কি থাকবে বায়ুর গ্যাস আছে আমাদের চারপাশে কি আছে গ্যাস আছে এই গ্যাসগুলো কি করছে ভূপৃষ্ঠের উপর কি করছে বল প্রয়োগ করছে কি বল করছে বল প্রয়োগ করছে এই গ্যাসগুলো ভূপৃষ্ঠের উপরে এইভাবে কি করছে লম্বভাবে বল প্রয়োগ করছে আমরা জানি বুঝতে পারছি কেন গ্যাস থাকলে কি হবে বল প্রয়োগ করবে হ্যাঁ এই বল প্রয়োগ করছে আমরা জানি কি একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাকে কি বলি আমরা চাপ চাপ কাকে বলে চাপ কাকে বলে প্রভাব চাপ বল যে কোনো চাপ বল না কি ব্যাপার বলছি তো মানে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় তাকে বলি আমরা চাপ প্রবাহী হলে প্রবাহীর চাপ কঠিন হলে কঠিনের চাপ যা খুশি হতে পারে এখানে কে দিচ্ছে এখানে মনে করে ভূপৃষ্ঠ এটা তার উপরে কি আছে ভূপৃষ্ঠের উপরে কি গ্যাস আছে গ্যাসগুলো কি করছে তার উপরে বল প্রয়োগ করছে বল আর একক ক্ষেত্রফলের উপর হলে সেটা হবে কি চাপ ঠিক আছে তাহলে আমরা কি লিখবো বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলি ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে চাপ যে বল প্রয়োগ করে তাকে বলবো আমরা বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলো দিচ্ছে বল প্রয়োগ করছে একক ক্ষেত্রফলের উপর তখন সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ চলে গেল সবাই বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলি ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ ঠিক আছে মানে বলতে পারি আমরা বায়ুমণ্ডলের চাপ সমান বায়ুমণ্ডলের চাপ সমান গ্যাসগুলির ওজন অ্যাকচুয়ালি এখানে বল মানে কি বল দিচ্ছে গ্যাসগুলো কি বল প্রয়োগ করছে ভূপৃষ্ঠের উপর ওজন বল অ্যাকচুয়ালি তাদের কি বল ওজন গ্যাসগুলির ওজন বাই নিচে কি হবে ক্ষেত্র সেই একই ব্যাপার ওজন মানে কি বল ক্ষেত্রফল মানে সেই চাপ সমান কি এসে গেছে ভাই একই রকম তো এর একক কি হবে সেম নিউটন পার মিটার স্কয়ার
ডাইন পার সেমি স্কোয়ার একই আবার। এবার লেখো তোমরা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি জিনিস। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি জিনিস? যে বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলো ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ মানে কি? বা গ্যাসগুলির ওজন, ওজন বল করছে তো অ্যাকচুয়ালি ওজন, এখানে গ্যাস কি বল প্রয়োগ করবে? ওজন বল, বাই ক্ষেত্রফল, ভূপৃষ্ঠের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি। তোমরা আমরা পড়লাম কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, বুঝেছি? প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? সেই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, ওইটাই একই বললাম তো একবার, ওটা একই জিনিস তো বললাম, কথা কি ভুলে যাস সব নাকি? প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত, বা এক বায়ুমণ্ডলের চাপের মান কত? 1.013। একই জিনিস তো বললাম, আমি আগের দিন বলিনি সেদিন? হ্যাঁ বলেছিলাম তো। এটা কি করে আসে দেখো, কি করে আসে দেখে নাও। আমরা চাপ সমান কি জানি? রো এইচ জি, তাই তো? মানে রো মানে রো এইচ, যেখানেও জি হবে, মানটা দেখাচ্ছি কিভাবে আসছে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মান কত? সংজ্ঞায় কি লেখা আছে? ঘনত্ব কার হবে? সমুদ্র পৃষ্ঠে, গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে কি? তাহলে পারদের আচ্ছা পারদের ঘনত্ব জানতে হবে। এখানে কার ঘনত্ব জানতে হবে? পারদের ঘনত্ব। ঠিক আছে, পারদ মানে কি? এইচ জি বলা হয়। পারদ কি বলা হয়? এইচ জি। তার ঘনত্ব মানে রো এইচ জি। কত হয় পারদের ঘনত্ব? 13.6 নাকি? 13.6। এইচ মানে কতটা এইচ হবে? এইচ কেন হচ্ছে বলছি আমি এগুলো। এইচ কত হবে? সংজ্ঞায় লেখা আছে 76 সেমি পারস্তম্ভের চাপ। এ ভালো করে শোন, পড়া কিন্তু বলে দিচ্ছি 76। জি মানে কত হবে? জির মান কত? এটা সব সিজিএসে হচ্ছে 981। তাহলে মানগুলো বসিয়ে দাও কি হবে? 13.6 ইন্টু 76 ইন্টু 981। চাপের অ্যাকচুয়ালি একক কত হয়? এটা সব জিনিস যেহেতু এগুলো কিসে বসিয়েছি, এগুলো আমি সিজিএসে বসিয়েছি, তার একক কি হবে? চাপের সিজিএস একক কি হয়? এসআই হয় কি? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার, ডাইরেক্ট বসিয়ে দিলাম আমি এখানে। কি বলেছিলাম? ডাইরেক্ট ডাইন পার সেন্টিমিটার। এগুলো ক্যালকুলেশন করলে কত আসবে? যেটা আগের দিন করেছিলাম 0.0132 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দাঁড়া না, ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এটা সিজিএসএ এর মান, এটা এসআই তে মান, এটা কি সিজিএসএ। এসআই তে কত হবে? এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে দুটো মান আছে এর, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। হ্যাঁ, এইটাকে 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ারটাকে আমরা কিসে করেছি? নিউটন পার মিটার স্কয়ারে করেছি। আমরা জানি কি 1 নিউটন পার মিটার স্কয়ার সমান 10 ডাইন পার সেমি স্কয়ার। মানে এখান থেকে 10টা একটা 10 তোমাদের বোঝানোর জন্য ডাইরেক্টও করে দিতে পারতাম আমি। ডাইরেক্ট না করে কি করেছি আমি এখানটা? তোমাদের 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10, এর সূচকের যোগে কি হয়? গুণে কি হয়? 10 টু দি পাওয়ার 5 গুণিত 10 গুণ করলে কত হবে? এটা কিছু নেই, মানে 1 আছে। 10 টু দি পাওয়ার কি দুটো যোগ হয়ে যায়? 10 টু দি পাওয়ার 6 হয়। চলো মানটা এইভাবে আসে তোমাদের সামনে। বলছে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, ওর নিচে লেখো, নিচ থেকে লেখো, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার সাহায্যে। ব্যারোমিটার, ঠিক আছে, যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটারটা আসলে আমি তোমাদের এত কিছু আঁকবো না, আমি সামান্য ভাবে এঁকে দেখাচ্ছি, ছোট করে এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, কিরকম হয় দেখো। মনে করে এরকম একটা পাত্র থাকে, রাফ পেপার, তোমাদের এইটার বইতে আছে, দেখবে এরকম একটা ছবি। হ্যাঁ, একটা রাফ ছবি আঁকছি আমি। হ্যাঁ, আমি রাফ ছবি আঁকছি বোঝানোর জন্য। ঠিক আছে, এর মধ্যে কি থাকে? কি থাকে? পারদ। ঠিক আছে, যেটা তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে।
বলছে এর মধ্যে উপরে একটা কি দেখে নল নল থাকে, ফাঁকা থাকবে, দাঁড়া আস্তে আস্তে সবে আসে, স্টেপ বাই স্টেপ আসুক, এগোচ্ছি আমি, ঠিক আছে। তারপর বলা আছে এখানে কি হবে তাহলে, বাইবেলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। হ্যাঁ, এরকম নল, এটা এমন ব্যবস্থা, মানে তাহলে এর উপরে কি পড়বে, এটা এমন একটা ব্যবস্থা যে এখানে যখন বায়ুর চাপ পড়বে এখানটায় কি পড়বে, বায়ুর চাপ, পিও দিতে পারো, পি এ দিতে পারো, যা খুশি, ঠিক আছে, পিও পি এ যা বলেছিলাম মনে নেই আমি কি বলেছিলাম। চাপ পড়লে কি, ওখানে চাপ পড়ছে মানে কি, এই পারস্তম্ভ এখানে যে তরল আছে কোথায়, এখানে কি থাকে, পারদ, মাথায় রাখবে এগুলো, কি থাকে, পারদ, একটা নল থাকে এখানটায়, যেই এখানটায় এই পারদের পরে পরে বায়ুমণ্ডলে চাপ পড়বে পিও, ঠিক আছে, কি হবে দেখা যাবে এই পারদ গুলো এই নলের উপরে উঠছে আস্তে আস্তে, তাই না। এরকম উপরে উঠছে, বলছি এটা পরীক্ষা বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এটা কতটা ওঠে, 76 সেমি ওঠে, ঠিক আছে, কতটা ওঠে, 76 সেমি, কিছুটা হবে একটা, এটা কতটা উঠবে, এটা 76 সেমি, এই জন্য বলা হয়। এখানে পারস্তম্ভ কতটা উঠছে, সংখ্যা লেখা আছে না, 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে, কেন বলা হচ্ছে এইটা 76 সেমি উঠে বলে এখানে বলা হচ্ছে 76 সেমি উঠছে, ঠিক আছে। পারস্তম্ভ কত উঠছে এখানে, এখানে এই জন্য এই লেখা হচ্ছিল, তখন কত লেখা হচ্ছিল, 76 সেমি লেখা হচ্ছিল, ব্যাস ক্লিয়ার। এখানে ব্যারোমিটার কি ব্যবহার করা হয়, যে তরলটা ব্যবহার করা হয় কি, পারদ, পারদ মানে মার্কারি, এইচ জি, এর ঘনত্ব কত, 13.6, ঘনত্বের একক কি, ঘনত্ব মানে ভর বাই আয়তন, মানে গ্রাম পার সেমি, আয়তন 1 সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা আমরা এখানটায় জল ব্যবহার করতে পারি কি, পারদের জায়গায় জল ব্যবহার করতে পারি, হ্যাঁ জল ব্যবহার করতে পারি, যদি জল ব্যবহার করি কি জল উঠবে, জল উপরের দিকে উঠবে, কতটা উঠবে, 10.3, কত 10.2 মিটার, হ্যাঁ না 10.3 না 2 কিছুটা হবে মনে নেই আমার। যদি এখানে আমরা তরলটা আমরা পারদ ব্যবহার করি, তোমরা এইটা ছিল এগুলো তোমাদের, এখানে তরলটা যদি আমরা কি ব্যবহার করি, জল, হ্যাঁ জল ব্যবহার করি, বলছি জলটা এখানে জল কতটা উঠবে, এখানটায় জল যখন ব্যবহার করে উচ্চতা, এই পারস্তম্ভের যে উচ্চতা হবে, তখন জলস্তম্ভের উচ্চতা কত হবে, 10.2 মিটার, 10.2 মিটার, যা অনেকটা বড়, 10.2 মিটার মানে কি অনেক বড়, ঠিক আছে। এই জন্য বলা হয় তোমাদের, লিখে রাখতে পারো এটা, বা বায়ুমণ্ডলের চাপ সমান, বা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ সমান, বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি পারস্তম্ভের চাপ, বুঝতে পারি, কারণ 76 সেমি উঠছে। আচ্ছা সেমিকে যদি বলি আমরা, সেমিকে কি বলতে পারি, 660 মিলিমিটার অফ এইচজি লিখেছিলাম মনে হয় এগুলো, হ্যাঁ মিলিমিটার অফ এইচজি বলছিলাম। বা এটাকে যদি জল বলা হয়, জল যদি বলতে যাই আমরা, জল আছে মনে করো, কি লিখবো এটা, 10.2 মিটার অফ ওয়াটার বলতে পারি আমরা, কি দরকার, মিটার জলস্তম্ভের চাপের সমান নাকি, জলস্তম্ভের চাপের সমান। এগুলো শর্ট প্রশ্ন আসতে পারে, এগুলো অলরেডি একবার করিয়েছি, নতুন জিনিস আছে এখন জানলাম কি, যে যদি ব্যারোমিটারে আমরা জল ব্যবহার করি পারদের বদলে, সেই জলস্তম্ভ কতটা উঠবে, 10.2 মিটার জলস্তম্ভের চাপের সমান। শর্ট প্রশ্ন আসতে পারে, এক বায়ুমণ্ডলের চাপ সমান ড্যাশ জলস্তম্ভের চাপের সমান, এটা এইটা আছে, এগুলো তোমাদেরও আসতে পারে। 10.2 মিটার জলস্তম্ভের চাপের সমান, হ্যাঁ
এর মান বের করার পর একটা আরো ভালো জিনিস ছিল, এটা কতটা এর মান, এই যে 76 সেমি কেন উঠছে এর পরিমাপ করে দেখা যায়। ঠিক আছে, এত ডিটেলসে তোমাদের যাবো না আমি, হ্যাঁ ঠিক আছে, টেনে নেই আর একদম উঁচু ক্লাস 11 আছে। এই যে 76 সেমি কেন উঠছে, ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করে তোমাদের বের করা যায়। ক্যালকুলেশন করে দরকার নেই, তোমরা শুধু মনে রাখো 76 সেমি ওঠে। আমরা কি দেখবো এখানটায়, পারস্তম্ভের উচ্চতা দেখবো, পারস্তম্ভের উচ্চতা। যদি মনে হয় পারস্তম্ভটা ধীরে ধীরে নামছে নিচের দিকে, ধীরে ধীরে নামছে, কি তখন বুঝতে হবে আমাদের, তখন ডাইরেক্ট এটা পড়বে, যদি পরীক্ষা পড়বে যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে নামতে থাকে তখন আবহাওয়া কেমন হবে, কিরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া কিরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষায় পড়বে এরকম। যদি ধীরে ধীরে নামে, যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে তখন বুঝতে হবে খুব শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখো একটু 1-2 করে লিখবো, আবার বেশি লিখবো না। যদি এটা তো ধীরে ধীরে নামলে হলো, যদি দ্রুত নামতো পারস্তম্ভের উচ্চতা কমতো, দ্রুত কমে গেল, আস্তে আস্তে নামছে না, হ্যাঁ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, তখন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দ্রুত কমলে ঝড় বৃষ্টি হবে, দুটোই হবে তখন। ঠিক আছে, এবার মনে করো ধীরে ধীরে বাড়ছে, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে, এই দুটো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এই দুটো পড়ার সম্ভাবনা সব এই দুটোই পড়ে বেশি। যদি পারস্তম্ভের উচ্চতা পারস্তম্ভে তোমাদের এই দুটো প্রথম দুটো পড়ার সম্ভাবনা বেশি, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে, কি হবে, আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল হবে, আবহাওয়া কি হবে, রৌদ্রোজ্জ্বল, বাবারে মারার মুখ ভেঙে যাচ্ছে, আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল হবে, মানে রোদ উঠবে। চারটা, যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে না দ্রুত বাড়তে থাকে, তাই না, দ্রুত বাড়তে থাকে, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো দাগ দিয়ে রাখো কিন্তু পরীক্ষায়, সরি খাতায়, সবাই সেগুলো দাগ দিয়ে রাখো, পরীক্ষায় ওইগুলোই পড়ার সম্ভাবনা 100%। প্রবল বেগে শুষ্ক বায়ু প্রবাহিত হবে, আমরা পড়বো সাইফন পড়বো। সাইফন কি, আমরা আসলে আমরা কি জানি বলতো, বায়ু প্রবাহিত হয় কোথা থেকে কোথায়, উচ্চ চাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, ঠিক তেমনই জলও বা তরলও উচ্চ চাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক তেমনি এখানটাও আমরা দেখবো তরলও বা প্রবাহীও কি করে, উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, দেখো সাইফন, সাইফন কি পরীক্ষা পড়ে তোমাদের, সাইফনটা আগে বুঝে নাও। তোমরা দেখেছো তেল নেওয়ার সময় দেখেছো, তেল গেছো কোনোদিন, বলা হচ্ছে একটা বড় পাত্রে তেল আছে, সেখানে কি করে তোমাদের অনেক জায়গায় দেখবে তুমি এরকম পাইপ করে কি করে ঢুকে দেয়, পাইপ ঢুকে দেয়, জল একা একা আসতে থাকে, হ্যাঁ তাই না, মানে ওখান থেকে কি উঁচু চাপ থেকে নিম্নচাপের দিকে জলটা আসছে। আসলে এখানে কোনো জলটাকে বা তেলটাকে আমরা পাত্র কোনটা, যে পাত্রে তরল আছে বা তেল আছে তাকে কোনো রকম আমরা নাড়াচাড়া করছি না তো, জাস্ট একটা দিয়ে ঢোকানো আছে, পাইপ ঢোকানো আছে ওখানটায়, আর তোর এখানে তেলের পাত্রে তুই যেখানে তেল নিতে গেছিস সেই পাত্রে ঢেলে মুখে দিয়ে দিয়েছিল, জল পড়ছে, সরি তেল আসছে। এটা কি হচ্ছে, বায়ুমণ্ডলের চাপে কাজে লাগানো হচ্ছে। এখানেও কি উচ্চ চাপ থেকে জল নিম্নচাপের দিকে আসছে, বা তেল, এখানেও তেল উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে আসছে। ঠিক আছে, এটা সাইফন। আসলে এই ব্যবস্থার নামটাই কি, আসলে সাইফনটা কি জিনিস লিখে নেবে, ঠিক আছে, মানে সাইফন হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগিয়ে
নড়াচড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় কোনো পাত্রে নিয়ে আসা হয়। ঠিক আছে, মনে একটা বোঝার চেষ্টা করো। সাইফনের কার্য দিয়ে দেয়, পরীক্ষা দিয়ে দেয়, দেখাবো। বলিস লেখো সাইফনের কার্যনীতি লেখো ভাই। বলছে একটি ইউ আকারের দেখতে পাচ্ছি আমরা, ইউ আকার দেখতে পাচ্ছি তো, এ বি সি ডি, ইউ আকারের নল ব্যবহার করা হয়, নল ব্যবহার করা হয় যার এক বাহুর দৈর্ঘ্য ছোট, ব্যাস, যার একটি বাহু দৈর্ঘ্য ছোট, দেখতে পাচ্ছি এবিটা কি এখানে ছোট, আর সিডি বাহুটা কি এখানটায় বড়, তাহলে এবিটা হচ্ছে ছোট বাহু নাকি, আর সিডিটা কি বাহু, বড় বাহু। ক্লিয়ার? এবি ছোট বাহু, সিডি কি বাহু, বড় বাহু। পরের পয়েন্ট কি, এবার কি বললাম যে নলটির দুই প্রান্ত আঙ্গুল দিয়ে চেপে ধরে, ঠিক আছে, বলছে নলটির দুই প্রান্ত আঙ্গুল দিয়ে চেপে ধরে এবি বাহুকে, মানে ছোট বাহুটাকে, ঠিক আছে, এবি বাহুকে তরল পূর্ণ পাত্রে এবং সিডি বাহুকে খালি পাত্রে রাখতে হবে। ব্যাস, দেখো এ ও বি বিন্দু হিসাবে ধরছে এটাকে, এ বিন্দু ডি বিন্দু বলছি না, এগুলো বিন্দু হিসাবে ধরছে। ঠিক আছে, এ ও ডি বিন্দুতে বায়ুমণ্ডলীয় চাপ পড়বে, যার মান কত, P0। দেখো বি বিন্দুতে, এবার মেন পয়েন্ট করে লিখছি, বি বিন্দুতে তরলের চাপ কি হবে, এই P0 কি বললাম, চাপ P0 মানে যে বায়ুমণ্ডলের চাপটা পড়েছে তার উপরে, মানে বায়ুমণ্ডলের চাপ, এটা কি আসলে P0 সমান এখানে কি লিখতে পারো, এই তো বায়ুমণ্ডলের চাপ পড়ছে, লিখে দিচ্ছি তো, বায়ুমণ্ডলের চাপ সমান P0 মাইনাস এবি জলস্তম্ভের চাপ, এবি জলস্তম্ভের চাপ, অ্যাকচুয়ালি এবি জলস্তম্ভের চাপ কত হবে, এবি জলস্তম্ভের উচ্চতা কত, রো H1G। ঠিক আছে, বাটি লিখতে পারি পিবি মানে পি বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপ সমান P0 মাইনাস রো H1G। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ সি বিন্দুতে কত চাপ, সি বিন্দু তরলের চাপ পড়বে কত, সেম বায়ুমণ্ডলের চাপ মাইনাস ডিসি তরলস্তম্ভের চাপ, P0 মাইনাস রো H2G। হ্যাঁ পিসি দিতে পারো, কোনো সমস্যা নেই, এখানে লিখে দাও, রাইট করে দিতে পারো, ডবল বার লিখতে হবে না। সবথেকে ছোট করে লিখে দেওয়া হচ্ছে পরীক্ষায় পড়ে এটা। বি বিন্দুতে মানে বি বিন্দুতে চাপ সমান কি আসলে পেলাম, এই বি বিন্দুতে চাপ সমান, বি বিন্দু চাপ সমান কি P0 মাইনাস রো H1G, রো H1G টা আসলে কি এ বি জলস্তম্ভের চাপ, আবার সি বিন্দুতে চাপ কত বেরোলো, এখানটা সি বিন্দুতে চাপ রো P0 মাইনাস রো H2G, এই রো H2G টা কি এই সিডি জলস্তম্ভের চাপ। ক্লিয়ার? এটা এবি, রো H1G মানে এবি জলস্তম্ভের চাপ। দেখো দেখো যেহেতু, এবার লেখো যেহেতু H2 বেশি H1 এর থেকে, হ্যাঁ, তাহলে তাই রো H2G গ্রেটার দেন রো H1G, তার মানে
এই মানটা বেশি হচ্ছে, এই মানটা কম হচ্ছে, এবি কম হচ্ছে তার মানে দাঁড়ায় এটাকে এই দুটো মান তো, এটা তো P0 এটাও তো P0, এখানে P0 থেকে কম মান বিয়োগ করছি আমি, কারণ এর H2টা H1টা কি কম, আবার এখানে P0 থেকে কি বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এখানে H2টা কি বেশি, তাহলে এটা কি বেশি মান, তাহলে আলটিমেট যে মানটা চাপটা পাবো কোনটা বেশি হবে, এইটা বেশি হবে। এটা তো দুটো সংখ্যা একই, বেশি সংখ্যা বিয়োগ করছি, এটা কম সংখ্যা বিয়োগ করছি, তাহলে কেন হচ্ছে না, এখানে H1 বেশি মানে কি, H1 H1 কম মানে কি, H2 মানে কম মানে কি, এর পুরো মানটা কম, এই পুরো মানটা বেশি, তো একটা সংখ্যা থেকে বেশি বিয়োগ করছি, সেই একই সঙ্গে কম বিয়োগ করছি, তাহলে কার মান বেশি হবে, তাহলে এই মানটা বেশি হবে, এর বিয়োগফলটা বেশি হবে। ভালোই বোঝার চেষ্টা করে এগুলো, একটা সংখ্যা থেকে তুই কম সংখ্যা বিয়োগ করছিস, একটা সংখ্যা থেকে তুমি কম সংখ্যা বিয়োগ করছো, আর একটা সংখ্যা থেকে তুমি বেশি সংখ্যা বিয়োগ করছো, তাই হবে এর বিয়োগফল কম হবে, সরি বেশি হবে, এর বিয়োগফল কম হবে। তার মানে দাঁড়াচ্ছে এখানটা কি, এখানটায় পি বি যেটা বেশি পি সির থেকে, মানে এখানটায় এই জায়গাটায় উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, এই জায়গাটায় নিম্নচাপ, অতএব এখানে বি বিন্দুতে উচ্চচাপ এবং সি বিন্দুতে নিম্ন, মাথা বলা সে মাথা ঠিক রাখবি, ঠিক আছে, মাথা ঠিক রাখবি একদম, নিম্নচাপের সৃষ্টি হয়। তাই জল বা তরল, দেখো তরল বি বিন্দু থেকে সি বিন্দুতে প্রবাহিত হতে থাকে, একটা সংখ্যা থেকে তুই বেশি সংখ্যা বিয়োগ করছিস, একটা সংখ্যা থেকে কম সংখ্যা বিয়োগ করছিস, একই সংখ্যা তো, হ্যাঁ, একটা সংখ্যা থেকে বেশি সংখ্যা বিয়োগ করছিস, তার মান যেটা বেরোবে সেই সংখ্যাটা থেকে আমি কম সংখ্যা বিয়োগ করছি, বেশি বেরোবে। দেখো সাইফন ক্রিয়ার শর্ত কি বলা হচ্ছে, নলের গায়ে কোনো ছিদ্র থাকা যাবে না, যে নলটা নিয়েছি আমরা ইউ আকৃতির যে নলটা নিয়েছি তার গায়ে কোনো ছিদ্র থাকবে না, নলটির গায়ে কোনো ছিদ্র থাকবে না, চুপ কথা বলছি না। 2 নম্বর, নলটিকে আগে তরল দ্বারা পূর্ণ করে নিতে হবে, যে তরল থেকে আমি স্থানান্তরিত করব, যে তরলটাকে আমি কি করবো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, সেই তরলটা দ্বারা আগে নলটাকে কি করে নিতে হবে, ভর্তি করে নিতে হবে। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, এটা শর্ট প্রশ্ন আসবে, প্রশ্ন পড়বে চাঁদে কি সাইফন ক্রিয়া করবে, চাঁদে কি সাইফন ক্রিয়া করবে, করবে না, কেন, চাঁদে কি বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের চাপটা পড়লেই তো হচ্ছে রে বাবু, ওই শূন্যস্থানে সাইফন ক্রিয়া করে না, বায়ু শূন্যস্থানে সাইফন ক্রিয়া করে না, কারণ বায়ুর চাপই তরলকে স্থানান্তরিত করতে সাহায্য করে, ত্বরিত করতে স্থানান্তরিত করতে সাহায্য করে, এই জন্য তাই বলতে পারো, তাই কারণ চাঁদে প্রশ্ন আসবে কি, চাঁদে সাইফন ক্রিয়া করে না, কারণ চাঁদে বায়ুর চাপ নেই বা বায়ুমণ্ডলীয় চাপ নেই, চাপটা পড়তে হবে তো, দেখ ছবি দিয়েছিলাম লাল দিয়ে দিয়েছি, P0 লিখছিলাম না, P0 লিখছিলাম তো, ওটা কি বায়ুমণ্ডলের চাপ তো,
ওটা না পড়লে কি উঠবে কি করে? সাইফনের ব্যবহারিক প্রয়োগ বলতে পারো। সাইফনের বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ একই জিনিস তো, বললাম তো বায়ুর চাপ মানে বায়ুমণ্ডলের চাপ। সাইফনের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করতে দেখা যায় সাইফন? সাইফনের ব্যবহার দেখো, বড় ব্যারেলে থাকা তেলকে, ঠিক আছে, ছোট পাত্রে স্থানান্তরিত করা যায়। ছোট পাত্রে স্থানান্তরিত করা যায় কার সাহায্যে? সাইফনের সাহায্যে। 3 নম্বর যেটা প্রশ্ন, বড় ব্যারেলে থাকা তেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা যায়। 2 নম্বর কি বলা আছে? শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্ল্যাশে সাইফন নীতি কাজ করে। শর্ট প্রশ্ন আসবে, এইটা আসবে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্নের জন্য